সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24 এর ঈদের বিশেষ আয়োজন সাফল্যের গল্পতে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন হাতবাক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা শাফাত কাদির। তার কাছ থেকে জেনে নেব তার উদ্যোক্তা হওয়ার পেছনের গল্প, চ্যালেঞ্জ এবং সফলতার কথা। সেই সাথে শুনবো তার ঈদের স্মৃতিও। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। অসংখ্য ধন্যবাদ। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ছোটবেলায় পাওয়া আপনার স্ট্যাচু অব লিবার্টির রেপ্লিকাটি কিভাবে আপনার উদ্যোক্তা হওয়ার চিন্তাকে প্রভাবিত করেছে? আচ্ছা, এটা হচ্ছে বেশ মজার একটা ঘটনা আর কি। সো আমি তখন সম্ভবত ক্লাস 6 বা 7-এ পড়ি। তো আমার একজন চাচা হচ্ছে উন্নত চিকিৎসার জন্য আমেরিকা গিয়েছিলেন। সো যখন উনি সুস্থ হয়ে দেশে আসেন, সো সবার জন্য কিছু না কিছু গুডিজ নিয়ে আসেন। সো আমাদেরকেও বাসায় চকলেট, শ্যাম্পু, সাবান, এটার সাথে এখনও মনে আছে ছোট্ট একটা গিফট বক্স দিয়েছিলেন আর কি। ওইটার মধ্যে স্ট্যাচু অফ লিবার্টির স্কেচ করা ছিল। সো সব কিছু আনর্যাপ করার পরে ওই একটাই রয়ে গিয়েছে। সো আমরা সবাই ভাবছিলাম হয়তো এটার ভিতরে পারফিউম টাইপের কিছু হবে। সো যখন ওই বক্সটা খুললাম, তো ওইটার ভিতর থেকে হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টির একটা চমৎকার মিনিয়েচার বের হয়ে আসলো। এবং দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম যে ওয়ার্ল্ডে কোনো কিছু এরকম হয় যে এত বড় স্থাপনার একটা মিনিয়েচার ভার্সন হয়। সো ওইটার সম্পর্কে আমি আসলে প্রথমবারের মতো জানতে পারি। তো এখনও মনে আছে, তখন যেহেতু ছোট আমার আব্বা হচ্ছেন ব্যাংকে চাকরি করতেন। সো আব্বাকে জিজ্ঞেস করলাম যে আব্বা, এই জিনিস কি বাংলাদেশের কোথাও হয় বা বাংলাদেশের কোনো নিদর্শনের কি এরকম আছে? তো আব্বা বললো না, যেহেতু ব্যাংকে আছি কেউ করলে তো আমি জানতাম, তো সম্ভবত এরকম হয় না। সো ওই যে একটা কনসেপ্ট যে স্ট্যাচু অফ লিবার্টি সেই এত দূর দেশ থেকে আমার বাসায় আসে, সো বাংলাদেশের স্মৃতিসৌধ কেন ওই স্ট্যাচু অফ লিবার্টি শহরে শোভা পাবে না? সো এই কনসেপ্টটা সামহাও মাথায় রয়ে গিয়েছিল। সো ফাস্ট ফরওয়ার্ড ধরেন 7 or 8 ইয়ার্স, 2014-র দিকে, তখন হচ্ছে ঢাকা চেম্বার অফ কমার্সে আমরা একটা 2 দিনব্যাপী কর্মশালায় যাই। সো সত্যি কথা বলতে এর আগ পর্যন্ত আমি জানতাম যে আমি চাকরিজীবী, আমার ওইটাই লক্ষ্য। এবং আমি আসলে ওইখানে গিয়েছিলাম মূলত একটা সার্টিফিকেটের লোভে। আমাদের সময়টায় ছিল যে যার যত বেশি সার্টিফিকেট ইন্টারভিউ বোর্ডে, সে হচ্ছে তত বেশি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবে। সো 2 দিনের যে কর্মশালা, সেটা শেষ হওয়ার লাস্টের দিন আমাদেরকে বললো যে সার্টিফিকেটের জন্য তোমাদেরকে বিজনেস প্ল্যান নিয়ে আমাদের যেহেতু টোটাল কোর্স, সেটার উপর একটা প্রেজেন্টেশন দিতে হবে। সো আই ওয়াজ লাইক, নাও হোয়াট? এই জিনিসের জন্য তো আমি কখনো প্রিপেয়ার্ডই না, আমার মাথাতেও নাই। এখন দেখেন 2 দিন সময় নষ্ট করে ফেলছি এবং ক্লাস বাং করে ওইখানে যাওয়া হয়েছিল। সো এখন তো কিছু একটা করতে হবে। সো ওই ছোট্টবেলার যে ঘটনা, স্ট্যাচু অফ লিবার্টি, ওই আইডিয়াটাই নিয়ে আসলাম। এবং যেহেতু আমাদেরকে মাত্রই কর্মশালা শেষ করা হয়েছিল, ওনারা আমাদেরকে সুন্দর একটা বিজনেস প্ল্যানের ফরম্যাট দিয়ে দিয়েছিলেন। সো ওগুলার ভিতরে জাস্ট আমার কনসেপ্টটা পুট ইন করা। এবং পরবর্তীতে যখন আমাদের ওই ফাইনাল প্রেজেন্টেশন হয়, তো তখন আমার মনে আছে যে তখন ডিসিসিআর চেয়ারম্যান ছিলেন হচ্ছে সবুর খান স্যার। তো সবুর খান স্যার ওই প্রেজেন্টেশনে উপস্থিত ছিলেন। এবং আমার প্রেজেন্টেশনের পর স্যার নিজে স্টেজে এসে বলে যে, বাবা, আমি খুবই ভালো লাগছে তোমার এই প্রেজেন্টেশনটা, কিন্তু আমি শিওর না যে তুমি এটাকে কি একটা একাডেমিক প্রেজেন্টেশন হিসেবে নিয়েছো না সত্যি সত্যি ব্যবসা করবা। যদি সত্যি সত্যি ব্যবসা করতে চাও, এটা তোমার জন্য একটা দারুণ অপরচুনিটি হবে, কারণ বাংলাদেশে এটা কেউ কাজ করছে না এই বিষয়টা নিয়ে। সো দ্যাট ওয়াজ দ্য ইউরেকা মোমেন্ট ফর মাই এন্টায়ার ক্যারিয়ার। এবং এরপর থেকে ধরেন চাকরি বা হচ্ছে আদার্স যে কোনো রকমের প্রফেশন হতে পারে, ওই জিনিস মাথা থেকে বের হয়ে গেল। কমপ্লিটলি ফোকাস অন একটা এন্টারপ্রেনারশিপ, নতুন কিছু করব। সো দ্যাটস হাউ দ্য এন্টায়ার স্টোরি ইভলভড আর কি। যদি আমি সেদিন ওই কর্মশালায় না যেতাম এবং আমি আসলে ওইরকম একটা এক্সপিরিয়েন্স না পেতাম, এবং ওই ধরনের বিজনেস প্ল্যান কীভাবে বানাতে হয় কিছু হলেও তো শিখেছি, এবং ওইটা না হলে কিন্তু হয়তো আমার এত সহজে উদ্যোক্তার যাত্রাটা শুরু করা হতো না। কি কি ইনগ্রেডিয়েন্টস প্রয়োজন বা সেটা কোথা থেকে ম্যানেজ করা, এই জিনিসগুলো কিভাবে? যেটা হয়েছে আপু, ধরেন আমি যখন ওই কর্মশালায় ছিলাম তখন হচ্ছে আমি বিবিএ ফাইনাল সেমিস্টারের স্টুডেন্ট। সো আমার তখন ফাইনালটা মেবি 1-2 মাসের মধ্যে ছিল। সো ওই সময় আসলে মাথায়ও ছিল না যে কীভাবে কী হবে, জাস্ট তখন ফাইনালটা পাস করতে হবে বা ফাইনালটা দিতে হবে। সো এরপরে যখন ফাইনালটা শেষ হয়ে যায়, এমবিএর ক্লাস শুরু করি, তো তখন আমার কাছে ওই আইডিয়াটা একেবারে মাথার মধ্যে জেকে বসে যে না, এখন তো কিছু একটা করা দরকার। সো আমি বিবিএর স্টুডেন্ট, আমি হয়তো মার্কেটিং পার্ট বুঝবো, অ্যাকাউন্টিং পার্ট বুঝবো, কিন্তু এই প্রোডাক্ট তো হচ্ছে কমপ্লিটলি একটা টেকনিক্যাল বিষয়, এইটার তো নোহাও আমার নাই। সো ঢাকা ইউনিভার্সিটি পড়াতে যেটা আমার সুবিধা হয়েছে, যে ঢাকা ইউনিভার্সিটিতে আমরা জানি এরকম আর্টিস্টিক কাজ করতে হলে আমাকে চারুকলা যেতে হবে। লাকিলি চারুকলার একজন প্রফেসর রবিউল ইসলাম স্যারকে আমি আগে থেকেই চিনতাম। আমি স্যারের কাছে গিয়েছি যে স্যার, আমি এরকম কিছু একটা করতে চাই। তো স্যারও দেখে প্রথমে কিছুটা অবাক হলেন যে তুমি বিজনেসের স্টুডেন্ট, তুমি এরকম একটা জিনিস নিয়ে কাজ করবা, কীরকম কী চিন্তা করছো। এবং স্যারও কিছুটা ইনিশিয়ালি চ্যালেঞ্জে পড়েন, কারণ মিনিয়েচারের কাজ আসলে বাংলাদেশে খুব একটা হতো না। তো
তো পরবর্তীতে স্যার কিছুদিন সময় নেন এবং স্যার ওয়াজ দ্য ম্যাচ মেকার, যিনি হচ্ছে আমাকে আমার কো ফাউন্ডারের সাথে একত্রিত করেন। আমার কো ফাউন্ডারের নামও হচ্ছে রবিউল হোসেন। তো রবিউল ভাই স্যারের কাছ থেকে ডিরেকশনস নিয়ে প্রথমবারের মতো এই মিনিয়েচার, যেটা হয়তো বাংলাদেশের ইতিহাসে প্রথমবার, মিনিয়েচারের কাজ করা শুরু করেন এবং অলমোস্ট 3 মাস পরে আমরা আমাদের প্রথম প্রোডাক্টটা ডেভেলপ করতে পেরেছিলাম। প্রথম প্রোডাক্ট ছিল আমাদের আহসান মঞ্জিল। ছোটবেলা থেকে আমার আহসান মঞ্জিল প্যালেসটা, মানে একটা পিঙ্ক প্যালেস তো বলা হয়, এটার প্রতি আমার কেন জানি অস্বাভাবিক ফ্যাসিনেশন। ইভেন এখনও ধরেন আমি আহসান মঞ্জিলটা বানিয়েছি অলমোস্ট 10 বছর হয়ে গেছে, মানে আহসান মঞ্জিল মিনিয়েচার, অরিজিনালটা তো আমি বানাই নাই, কিন্তু এখনও ধরেন ফাস্ট ফরওয়ার্ড 10 ইয়ার্স আমার এখনও আহসান মঞ্জিল যাওয়ার সুযোগ হইলেই আমি এখানে যাই। ওইখানে মাঝে মাঝে ফেয়ার হয়, তখন হাতবাক্স থেকে পার্টিসিপেট করি। সো সামহাউ ওইটার প্রতি ফ্যাসিনেশন ছিল এবং ওইটা দিয়েই আমার তখন পরিকল্পনা হলো যে হাতবাক্সের প্রথম প্রোডাক্টটা আহসান মঞ্জিল হবে। আইডিয়াটা আমার ছিল বেশ ইন্টারেস্টিং এবং হচ্ছে ধরেন যখন একটা বিজনেস আইডিয়া যেটা আবার সামহাউ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে, বাংলাদেশকে বিশ্বের দরবারে ডিফারেন্টভাবে তুলে ধরছে, সো প্রথম থেকে আমি ভালো অ্যাপ্রিসিয়েশন পেয়েছিলাম। মানে যেই শুনতো বলতো না বেশ, তুমি তো একটা চমৎকার আইডিয়া নিয়ে কাজ করছো, তুমি কোনো টিপিক্যাল উদ্যোক্তা হতে চাচ্ছ না, তুমি আসলে কান্ট্রি ব্র্যান্ডিং বা একটা প্যাট্রিয়েটিক এন্টারপ্রেনার হতে চাচ্ছ। সো আমি আসলেও খুবই ভালো অ্যাপ্রিসিয়েশন পেয়েছিলাম এবং অবশ্যই আমার এখানে বলতে হবে যে ডিসিসিআর প্রেসিডেন্ট সবুর খান স্যারের কথা এবং আমার ঢাকা ইউনিভার্সিটি শিক্ষকদের কথা। ইনিশিয়ালি ওনারা আমাকে যেভাবে আসলে গাইড করেছেন, দেখেন আমার আসলে এই মিনিয়েচার বানানোর কিন্তু কোনো স্কিল ছিল না। আমাকে যদি ওই সময় রবিউল ইসলাম স্যার অ্যাসিস্ট না করতেন বা আমাকে আমার কো ফাউন্ডারের সাথে ম্যাচ মেকিংটা না করে দিতেন, তাহলে হয়তো এত চমৎকার প্রোডাক্ট আমি আসলে কখনোই তুলে ধরতে পারতাম না। আপনার পরিবারের সবাই মূলত একই ধরনের পেশায় জড়িত, আপনি সেখান থেকে ভিন্ন কিছু করার চিন্তা ভাবনা, যদিও আপনারও চাকরি করার কথা ছিল, সেখান থেকে বিজনেস করার পরিকল্পনা, এটা পরিবার কিভাবে দেখেছে? যদিও আপনার প্রতিষ্ঠান আপনাকে সাপোর্ট করেছে, এদিকে পরিবারের যেটা হচ্ছে, দেখেন আমরা যেহেতু মিডল ক্লাস বা হায়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে, সো দেখা যায় যে আমাদের মতো ফ্যামিলি যারা, সেখানে দেখা যায় বাবা মা অবশ্যই চায় যে সন্তানের একটা সিকিউরড লাইফ, একটা সিকিউরড ফিউচার। সো সেই ক্ষেত্রে দেখা যায় যে তারা প্রথম থেকেই চায় যে কোনো চাকরি বাকরি, কর্পোরেট জব হোক বা গভর্নমেন্ট জব হোক। আমার আব্বা সরকারি চাকরিজীবী ছিলেন, সরকারি ব্যাংকে কর্মরত ছিলেন। সো আব্বা চাচ্ছিলেন আমিও যেন বিসিএস দিয়ে সরকারি চাকরির দিকে যাই। সো যখন আমি হঠাৎ করে আব্বাকে এসে বললাম যে না, আমি আসলে এখানে যাচ্ছি না, আমি একটা এন্টারপ্রেনারশিপ পার্সু করব, এবং তাও আবার এমন একটা কনসেপ্ট যেটা বাংলাদেশে প্রিভিয়াসলি কাজ করা হয়নি। সো আব্বা এবং আম্মা দুজনই আসলে প্রথম দফায় জিনিসটাকে ওইভাবে অ্যাকসেপ্ট করেন নাই এবং আমার এখনও মনে আছে আব্বা রাগ হয়ে অলমোস্ট 2-3 মাসের মতো কথা বলেন নাই আর কি। সো দ্যাট ওয়াজ দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট। কিন্তু আসলে সব কিছুরই একটা না একটা ড্রব্যাক থাকে এবং একটা চ্যালেঞ্জেস থাকে। সো আমি বলবো যে আমার প্রথম চ্যালেঞ্জ যদি হয় আমি র ম্যাটেরিয়াল বা আমার টেকনিক্যাল নোহাউ কী ছিল, দ্বিতীয় ছিল হচ্ছে আমার ফ্যামিলি ইনিশিয়ালি আমাকে সাপোর্ট করে নাই। কিন্তু ফাস্ট ফরওয়ার্ড ধরেন 10 ইয়ার্স, যখন হাতবাক্স এখন একটা রেপিউটেড ব্র্যান্ড হয়েছে, আমরা জাতীয় পুরস্কার পেয়েছি, তো তখন এই সিচুয়েশনটা আসলে কমপ্লিটলি চেঞ্জ হয়ে গিয়েছে। প্রথম দিকে স্টুডেন্ট অবস্থায় ব্যবসা শুরু করতে কি কি ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছিল? প্রথমত তো হচ্ছে দেখেন, আমার তো যখন শিক্ষা জীবন ছিল, সো ডেফিনেটলি তখন 4 লাখ টাকাই অনেক বড় টাকা, এবং ওই সময় আমার কাছে এত টাকা কি তোর ধারের কাছেও কিছু ছিল না। সো যেহেতু আমার এটা ম্যানুফ্যাকচারিং বিজনেস, আমাকে মিনিমাম একটা ইনভেস্টমেন্ট করতেই হতো। সো ওইটার জন্য আমি যেটা করেছি যে ইনিশিয়াল অবস্থায় আমি হাতবাক্স কিন্তু শুরু করতে পারিনি। আমার অন্যতম মেন্টর, যেমনটা বলছিলাম, সবুর খান স্যার, তো সবুর খান স্যারের কাছে গেলাম যে স্যার আমি আসলে এটা করতে চাচ্ছি কিন্তু আমার তো টাকা নাই। এখন দেখেন মেন্টরের আসলে সবচাইতে বড় স্বকীয়তা কি, স্যার কিন্তু চাইলে আমাকে 4 লাখ টাকা দিয়ে দিতে পারতেন, কিন্তু স্যার ওইটা করেন নাই। উনি আমাকে বললো তোমার যেহেতু টাকা দরকার, তুমি একটা ডিফারেন্ট কাজ করো, তুমি প্রমোশনাল গিফট আইটেমের একটা বিজনেস শুরু করো এবং ওইখান থেকে ক্যাপিটালটা জেনারেট করো। এবং স্যার আমাকে প্রথমে এই কর্পোরেট সেলস, কর্পোরেট মার্কেটিং সেই বিষয়ে আমাকে অবগত করেন এবং আমরা তখন আরেকটা ডিফারেন্ট ফার্ম খুলেছিলাম উইচ ইজ কল্ড বিডি সুভিনির। আলহামদুলিল্লাহ ওইটা এখনও রানিং আছে। সো বিডি সুভিনিরের থ্রুতে আমরা হচ্ছে বিভিন্ন কর্পোরেট অফিসে গিয়ে ওইখানের সুভিনির বা গিফট আইটেমের অর্ডার নিতাম। এবং ওই ব্যবসার যেটা মজা ছিল, যেহেতু এটা কর্পোরেটের ব্যবসা, ওইখানে আমাকে মোস্ট অফ দ্য জায়গাতেই অর্ডারের সাথে হয়তো আমাকে কিছুটা অ্যাডভান্স দিত। সো আমার যে একটা চালানের জন্য বা ক্যাপিটালের যে সংকট, সেটা আমাকে ফেস করতে হয়নি। সো ওই ব্যবসাটা 2 বছর রান করে আমরা ওইখান থেকেই ক্যাপিটালটা জেনারেট করি এবং দ্যাটস হাউ হাতবাক্সর যে ইনিশিয়াল ক্যাপিটাল সেটা আমরা রেজ করতে পারি। আয়োজনের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে এসে আরও অনেক গল্প হবে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন।
হাতবাক্সর প্রধান নির্বাহী কর্মকর্তা শাফাত কাদিরের সঙ্গে আমরা জানছিলাম কিভাবে ছোট্ট একটি রেপ্লিকা থেকে দেশের স্বনামধন্য একটি ব্র্যান্ড গড়ে উঠলো। বর্তমানে প্রায় 200টি পণ্য রয়েছে, এর মধ্যে কোনটি সবচেয়ে বেশি জনপ্রিয় এবং কেন? আচ্ছা, হাতবাক্স নিয়ে আমরা যেহেতু কাজ করছিলাম এবং আমাদের অন্যতম লক্ষ্য ছিল হচ্ছে আমাদের যে সৃষ্টিশীলতা, আমাদের যে প্রোডাক্ট, সেগুলো দিয়ে বাংলাদেশকে ভিন্নভাবে পৃথিবীর বুকে তুলে ধরা। সো অনেকগুলো প্রোডাক্ট বানালেও আমাদের সবচাইতে পপুলার প্রোডাক্ট সেক্টরটা হচ্ছে গিয়ে ফ্রিজ ম্যাগনেট। কারণ ফ্রিজ ম্যাগনেট থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এটা হচ্ছে ট্যুরিজম সুভিনিরের সবচেয়ে পপুলার মাধ্যম। জিনিসটা ছোট, লাইট ওয়েট এবং হচ্ছে জিনিসটা খুবই বাজেট ফ্রেন্ডলি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের যে ফ্রিজ ম্যাগনেট, সেটার আইডিয়া ইনিশিয়ালি আমাদের ছিল না। আমরা প্রথমত কিন্তু শুধুমাত্র রেপ্লিকাতেই আমাদের নিজেদেরকে সীমাবদ্ধ রেখেছিলাম। সো একসময় আমাদের একজন ক্লায়েন্ট হঠাৎ ফোন করে আমাদেরকে বলেন যে দেখো, তোমাদের প্রোডাক্ট খুবই ভালো, কিন্তু আমি যখন বিদেশে যাচ্ছি আমাকে কিন্তু অনেককে গিফট করতে হচ্ছে এবং সেক্ষেত্রে এতগুলো মিনিয়েচার নেওয়াও ডিফিকাল্ট, প্লাস হচ্ছে এটা বাজেট ফ্রেন্ডলিও হচ্ছে না। সো তোমরা এমন কিছু করো যেন একটা মিনিয়েচারের দামে তুমি 3-4টা প্রোডাক্ট দিতে পারো। সো উনি তখন ফ্রিজ ম্যাগনেটের আইডিয়া দেন এবং কিছু ওনার কালেকশনে ফ্রিজ ম্যাগনেট ছিল, সেই ফ্রিজ ম্যাগনেটগুলো ছবি শেয়ার করেন। সো পরবর্তীতে আমরা এই আইডিয়াটা আমাদের যে ক্রিয়েটিভ হেড রবিউল হোসেন ভাইকে দিই এবং দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আমরা হচ্ছে এই মিনিয়েচার রেপ্লিকার বাইরে ফ্রিজ ম্যাগনেট নিয়ে চিন্তাভাবনা করা শুরু করি। এবং ধরেন 1-2টা ডিজাইন করে শুরু, ইনিশিয়ালি এখনও মনে আছে আমরা 2018 সালের তখন মনে হয় 16ই ডিসেম্বরের ওকেশন ছিল, আমরা হচ্ছে স্মৃতিসৌধ, আমাদের জাতীয় পতাকা এবং হচ্ছে আমাদের মানচিত্র, এগুলার ফ্রিজ ম্যাগনেট দিয়েই শুরু করেছিলাম। আজকে ধরেন শুধুমাত্র ফ্রিজ ম্যাগনেটের ভ্যারাইটি আমাদের 200-র উপরে। উদ্যোক্তা হিসেবে এখনো পর্যন্ত হাতবাক্সের সবচেয়ে স্মরণীয় অর্জন কোনটি বলে আপনি মনে করেন? হাতবাক্সের অর্জন এবং হাতবাক্স নিয়ে অভিজ্ঞতা আসলে বলে শেষ করা যাবে না, যেহেতু আমরা একটা ইউনিক জিনিস নিয়ে কাজ করছিলাম। সো এখানে বেশ কিছু মজার এবং অবশ্যই দুঃখের স্মৃতিও আছে, কিন্তু যদি অর্জনের হিসেবে যাই তাহলে অবশ্যই বলবো আমরা যে 2023 সালে জাতীয় এসএমই পদকটা পেয়েছিলাম, এটা ডেফিনেটলি আমাদের অর্জনের শীর্ষে থাকবে। এবং এই পদকটা আসলে আমাদেরকে বা আমার হাতবাক্সকে একটা ন্যাশনাল ব্র্যান্ড যে অবস্থান, সেখানে আমাদেরকে নিয়ে যেতে সহযোগিতা করেছে। আমরা 2018 সালে যখন হাঁটি পাপা করে কাজ করা শুরু করলাম, সো 2019-এ আমাদের আসলে ব্রেক থ্রু আসা শুরু হয়। তো তখন হচ্ছে আমরা অনলাইনে ব্যাপক পরিমাণে অর্ডার পেতে থাকি। তো এরপরে হয়তো আপনার মনেই আছে 2020, দ্যাট মিনস হচ্ছে করোনার বছর। সো করোনার বছরে এসে আমাদের যে অনলাইনের যে একটা চমৎকার যাত্রা, যে স্বর্ণযাত্রা আমি বলতে পারি, সেটা আসলে কমপ্লিটলি থেমে গিয়েছিল। করোনার পরে অফিস খুলি, তো তখন এসে দেখি যে আমাদের আসলে অনলাইনে ওইরকম প্রোডাক্ট বিক্রি হচ্ছে না। কারণ কোভিডে যেটা হয়েছে, মানুষজন এখন খুব ডেইলি নেসেসিটিস আইটেমের বাইরে এই শৌখিন আইটেম কিন্তু কালেক্ট করছিল না, এবং আমাদেরটা কমপ্লিটলি একটা ট্যুরিজম বা হচ্ছে একটা শৌখিন প্রোডাক্টের মধ্যে পড়েছে। তো তখন আসলে একটা পরীক্ষা নিরীক্ষা করতে গিয়েই কর্পোরেট মার্কেটটা সম্পর্কে অবগত হওয়া। আমার এখনও মনে আছে, এটা হচ্ছে 2020-এর সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে। আমরা হচ্ছে জাস্ট একটু একটা চান্স নিই, আমাদের অ্যাকাউন্টও তখন একেবারে নীল হয়ে যাওয়ার অবস্থা। সো তখন শেষ মুহূর্তে আমরা চিন্তা করি যে যেহেতু নতুন বছর আসবে কিছুদিন পর, হোটেল রিসোর্টগুলো হয়তো নতুন বছরে ক্যালেন্ডার করবে। সো আমার এখনও মনে আছে প্রায় ঢাকা, চিটাগং, কক্সবাজার এবং সিলেট মিলিয়ে 29টা 5 স্টার 4 স্টার হোটেল আমরা সিলেক্ট করি এবং হচ্ছে ওই শহরের সাথে রিলেভেন্ট কোনো একটা নকশা দিয়ে আমরা ক্যালেন্ডার ডিজাইন করা শুরু করি। এবং প্রত্যেকটা হোটেলের যে ঢাকা অফিসগুলো আছে, সেখানে আমাদের অফিসের যিনি ম্যানেজার বা আমার পার্টনাররাও গিয়ে 1-to-1 হাতে হাতে প্রোডাক্টটা ডেলিভার করে আসে। এবং সেখান থেকে আসে আমাদের প্রথম ব্রেক থ্রু। সাইমন হোটেল অ্যান্ড রিসোর্ট আমাদেরকে ওই ডেলিভারির 2-3 দিন পরে যোগাযোগ করে এবং আমাদেরকে প্রায় 1000 ক্যালেন্ডারের একটা বাল্ক অর্ডার প্লেস করে। তো তখন থেকে হচ্ছে আমাদের এই জয়যাত্রাটা শুরু আর কি। ভবিষ্যতে বিদেশে পণ্য রপ্তানির পরিকল্পনা কত দূর এগিয়েছে? বাংলাদেশের ট্যুরিজমের ইন্ডাস্ট্রি বা ট্যুরিজম সুভিনির, এটা আমি বলবো যে এটা বেশ ব্যাপক একটা চাহিদা হচ্ছে এবং সামনে এটা আরও বেশি এক্সপ্লোর হবে। মানুষজন কিন্তু এখন অনেকটা ভ্রমণ পিপাসু হচ্ছে, এবং যখন মানুষজন ভ্রমণ করে, এই ট্রাভেলে একটা খুবই ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে গিয়ে এই ট্যুরিজম সুভিনির বা ফ্রিজ ম্যাগনেটগুলো। সো ওই জায়গাতে আমরা দেখছি, যেহেতু আমরা আমাদের প্রোডাক্টগুলো বেশ অনেক 5 স্টার হোটেল এবং আমাদের এয়ারপোর্টে আমরা অ্যাভেলেবেল করেছি, ওইখান থেকে কিন্তু আমরা বেশ ভালো একটা রেভিনিউ জেনারেট করছি। এবং এর পাশাপাশি আমরা মনে করি যে যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট, আমি হয়তো বাংলাদেশের ডিজাইনে তৈরি করছি, কিন্তু অ্যাজ আ ফ্রিজ ম্যাগনেট এটা একটা ইন্টারন্যাশনাল সুভিনির। সো বিশ্ব মার্কেটেও এর জনপ্রিয়তা দিনকে দিন বাড়ছে। সো আমাদের ভবিষ্যতে পরিকল্পনা আছে, যেহেতু আমরা চাচ্ছি আমাদের
এক্সপোর্টেড প্রোডাক্ট দিয়ে বাংলাদেশকে ডিফারেন্টভাবে রিপ্রেজেন্ট করতে আমরা অলরেডি এক্সপোর্ট যে সেক্টর সেটা আমরা এক্সপ্লোর করা শুরু করেছি, এবং আমরা আশা করছি এই বছরের শেষের মধ্যে আমরা একটা প্রথম লট আমাদের যে এক্সপোর্টের সেটা হয়তো আমরা করতে পারবো। ওয়ার্ল্ডের যে ট্যুরিজম সুভিনির বা হচ্ছে এই মিনিয়েচার বা ফ্রিজ ম্যাগনেট, এটা 80%-এরও বেশি হচ্ছে চায়না এবং তাইওয়ানের দখলে। কিন্তু এই জায়গাটাতে এখন একটা গ্যাপ তৈরি হচ্ছে। দেখেন, সুভিনির আইটেমটা হচ্ছে বা আর্ট ক্রাফট আইটেম হচ্ছে যত বেশি হ্যান্ড টাচ থাকবে, সেটা হ্যান্ড পেইন্টেড বা হ্যান্ডমেড যখন হবে, এটার মানে মার্কেটটা আরও বড় হবে এবং তখন হচ্ছে আপনি ভালো রেভিনিউ জেনারেট করতে পারবেন। সো দেখা যাচ্ছে যে চায়না বা অন্যান্য দেশগুলো এখন অনেকটাই হচ্ছে হ্যান্ডমেড থেকে কমপ্লিটলি মেশিন মেডে ডাইভার্ট হচ্ছে, ওয়্যারএজ হাত বাক্স কিন্তু এখনও কমপ্লিটলি হ্যান্ড ক্রাফটেড এবং হ্যান্ড পেইন্টেড সুভিনির ডেভেলপ করছে। সো আমার কাছে মনে হয় এই যে একটা মার্কেটে নিড গ্যাপ তৈরি হচ্ছে, এই জায়গাটাতে হাত বাক্স এখন পার্টিসিপেট করতে পারে। এবং শুধু হাত বাক্স না, আরও অন্যরাও যদি এরকম ট্যুরিজম সুভিনির নিয়ে কাজ করে, বিশ্ব মার্কেটে এখন একটা গ্যাপ আছে, ওই জায়গাটাতে যদি প্রপার টাইমে ক্লিক করতে পারে, এটা বাংলাদেশের জন্য আমার মনে হয় নতুন ফরেন কারেন্সি ইনকাম করার একটা বড় সেক্টর হতে যাচ্ছে। এতক্ষণ তো অনেক চড়াই উতরাইয়ের গল্প শুনলাম, এখন যেটা জানবো সেটা হচ্ছে ঈদের স্মৃতি। ছোটবেলার ঈদের স্মৃতিটা কেমন ছিল? আর ছোটোবেলার ঈদ ডেফিনেটলি, দেখেন ছোটোবেলার কথা যখন আমরা মনে করি, আমরা দুইটা জিনিসই কিন্তু মনে হয়, এটা হয়তো আপনারও হবে। একটা হচ্ছে বার্ষিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে ওই শীতের ছুটি, আর দ্বিতীয় হচ্ছে ঈদটা, নানা বাড়িতে যাওয়া, দাদার বাড়িতে যাওয়া। সো ঈদের স্মৃতি আসলে ছোটোবেলারটাই, মানে আমি এখনও আমার ওয়াইফকে বলি বা আমার টিম মেম্বারদেরকে বলি যে ঈদ আসলে আমরা ছোটোবেলায় রেখে এসেছি, এবং আমার আসলে খুবই ইন্টারেস্টিং ঈদ কাটতো, কারণ আমার হচ্ছে বেশ সমবয়সী অনেক কাজিনরা থাকতো। সো দেখা যেত এক একজন এক এক স্কুলে পড়তাম। সো ওই ঈদের বন্ধ ছাড়া ওই কারো কখনো পরীক্ষা, কারো কখনো এই টেস্ট সেই টেস্ট, একসাথে দেখা হতো না। সো আমাদের টোটাল প্ল্যানই থাকতো যে ঈদের নামাজ পড়ে নতুন জামা কাপড় পরে হয়তো ফুফুর বাসায় বা চাচার বাসায় চলে যাব, এবং প্রত্যেক বাসা থেকে একজন করে কাজিনকে পিক করা হবে এবং সবাইকে নিয়ে আমাদের বাসায় চলে আসা হতো, এবং পরবর্তী 2-3 দিন সবাই আমাদের বাসাতেই থাকতো। সো দ্যাট ওয়াজ দ্য ঈদ ফ্রম মাই সাইড। কারণ ওই ছোট্টবেলার যে দস্যিপনা বা হচ্ছে কাজিনদেরকে নিয়ে একসাথে সিনেমা দেখা বা ছাদের উপরে বসে মনোপলি খেলা বা ক্যারাম বোর্ড খেলা, ওই জিনিসটা আসলে এখনও মনে পড়ে। সেই ছোট ছোট চিন্তা, এবং এত বাস্তবিক চিন্তা না, তখনকার যে চিন্তা ভাবনাগুলো ছিল সেটা ছিল শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রিক এবং বাকিটা হচ্ছে আনন্দ ফুর্তি কেন্দ্রিক। সো ওই জীবন ওইটা মনে পড়বে। বড়বেলার ঈদ ধরেন ব্যবসায়ীদের ঈদ তো একটু ডিফারেন্ট হয়, ব্যবসায়ীদের ঈদ ডিফারেন্ট হয়, কারণ আমার ঈদ আমি মনে করি তখনই সফল যখন হচ্ছে আমি ঈদের আগে আমার যে কর্মচারী কর্মকর্তা আছে তাদেরকে প্রপারলি তাদের যে বেনিফিটস, তাদের বেতন বোনাসটা আমি ক্লিয়ার করতে চাবো। সো ওইটা একটা সবগুলো ঈদেই দেখা যায় একটা চ্যালেঞ্জ থাকে। সো এবারও আমি বলবো যে আমি যখন ওইটা ক্লিয়ার করে ফেলবো, এখন থেকে আমি আমার ঈদের প্ল্যানটা করতে পারবো। মানে সলিড স্টেটমেন্ট দেই, উইথ রেসপেক্ট টু এভরিওয়ান, আমার বোনাস দিতে হয়, আমি চাকরি করলে বোনাস পেতাম। সো এটা একটা বিশাল ডিফারেন্স, যেটা আসলে এটার ভিতর দিয়ে যায় সে বুঝবে এটা আসলে কত বড় ডিফারেন্স। এবং ঈদ এখন কাটে হচ্ছে পরিবার নিয়ে, আমার আব্বা আম্মা, স্ত্রী, আমার বাচ্চা, কারণ হচ্ছে গিয়ে ওদের সাথে অন্যান্য সময় ব্যবসার যে ব্যস্ততা তখন সময় দেওয়া হয় না। সো ঈদের একটা সময় যখন এই পুরো পরিবারকে নিয়ে একটু উপভোগ করবো। দর্শক, ঈদের বিশেষ আয়োজন সাফল্যের গল্পতে আমরা কথা বলছিলাম হাতবাক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা শাফাত কাদেরের সঙ্গে। জানছিলাম ছোট্ট একটি রেপ্লিকা থেকে অনুপ্রাণিত হয়ে কিভাবে সফল একটি ব্র্যান্ড তৈরি করেছেন, সেই গল্পই আমাদেরকে জানাচ্ছিলেন। আমাদের এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আবারও ঈদ মোবারক।